ঠিক আছে। সো 9.2 দেখার আগে আমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে, সেটা আমরা একটু এটা তোমাদের বইয়ের মধ্যে সব কিছু আছে, বাট আমরা একটু প্রথম দিক থেকে একটু এক্সপ্লেন করে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 9.1-এ আমরা সূত্রের প্রয়োগগুলো দেখছিলাম। 9.2 যে অধ্যায়টা আছে সেখানে মূলত ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমরা বেশিরভাগ দেখব। আর আমরা জানি যে ত্রিকোণমিতি যেটা আছে সেটা সব সময় সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ নিয়ে হচ্ছে ত্রিকোণমিতিটা গঠিত। আর আমরা জানি ত্রিভুজ আমাদের 4 ধরনের আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এটা একটা স্পেশাল ত্রিভুজ ছিল। এরকম একটা ত্রিভুজ আছে 3 বাহু। 3 বাহুর মধ্যে আমরা এটাকে যদি নাম দিই এ, বি এবং সি, 3 বাহুর আমরা নাম দিলাম সি। আমরা জানি ত্রিভুজ গঠনের 2টা শর্ত আছে। 2টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত কি, যে 3 যে কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হইতে হবে। 3 কোণের সমষ্টি অবশ্যই ত্রিভুজ হইতে গেলে 180 ডিগ্রি হইতে হবে। এবং 2 নম্বর আরেকটা শর্ত আছে, যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় যে বাহু আছে, তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। ঠিক আছে, এই 2টা হইতেছে আমাদের ত্রিভুজ গঠনের শর্ত। তো আমাদের এখানে যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের একটা স্পেশাল কেস, যেখানে এর একটা কোণ সবসময় কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, যদি ত্রিভুজ গঠনের শর্ত 180 ডিগ্রি হয় 3 কোণের সমষ্টি, আর যদি একটা কোণই যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে 2টা কোণ আছে, এটা এবং এটাকে আমরা ফাই বলতেছি, এটাকে আমরা থিতা বললাম। তার মানে 3 কোণের সমষ্টি যদি 90 হয়, তার মানে এই যে ফাই প্লাস যে থিতা আছে তাদের যোগফল কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের আমরা কি জানি 3 কোণের সমষ্টি কত হবে? 180। তাহলে এই 2 কোণ, এইটা কোণ এবং হচ্ছে থিতা কোণ, এই 2 কোণ মিলে যোগ করলো কত? 90 ডিগ্রি। এবং আগের হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ অলরেডি হয়ে আছে, তাহলে 2 কোণের সমষ্টি আমাদের কত পাইলাম? 180 ডিগ্রি। ঠিক আছে। আর আমরা জানি এটাকে আমরা একটাকে লম্ব বলি, আর একটাকে আমরা বলি হচ্ছে ভূমি, আর একটাকে বলি আমরা অতিভুজ। ঠিক আছে। তাহলে এতটুকু আমরা জানি যে একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে, একটা অতিভুজ থাকে। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে আমাদের যে অতিভুজ আছে, সেই অতিভুজ সব সময় কি বড় বাহুটাই অতিভুজ থাকবে। এবং এখানে আমরা দেখলে বুঝতে পারবো যে লম্ব এবং ভূমি এই 2টার মধ্যে কিন্তু চেঞ্জ হইতে পারে। এটাও ভূমি হইতে পারে, আবার এটা লম্ব হইতে পারে। সেটা ডিপেন্ড করবে আমি কোন থিতাটা বা কোন অ্যাঙ্গেলটা ধরছি, আমি এইটা অ্যাঙ্গেল ধরছি নাকি এইটা অ্যাঙ্গেল ধরছি। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যদি কোনো ত্রিভুজের কোণ নিয়ে কথা বলে, তো যদি আমরা এখানে যদি লিখি যে সাইন থিতা সমান আমরা কি জানি, যে লম্ব বাই হচ্ছে অতিভুজ। আমি অতি লিখলাম, সাইন থিতা সমান লম্ব বাই অতিভুজ। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে যে থিতা আছে, এই থিতা সবসময় 2টা বাহুর মধ্যে কোণটা হবে, 2টা বাহুর মধ্যেই কোণটা হবে। তাহলে কোন কোন বাহুর মধ্যে হবে? আমরা জানি যে 2টা বাহু যদি একসাথে কোথাও ছেদ করে, তাহলে সেখানেই একটা কি হয়? কোণ উৎপন্ন হয়। এটাকে মনে করো যে থিতা। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এই থিতার যে মানটা আছে, সেটা একটা বাহু থাকবে অতিভুজ, একটা বাহু কি থাকবে? অবশ্যই অতিভুজ থাকবে। আর একটা বাহু থাকবে হচ্ছে আমাদের ভূমি। তাহলে এতটুকু আমাদেরকে ক্লিয়ার করে মাথায় রাখতে হবে যে একটা হবে ভূমি আর একটা হবে অতিভুজ। তাহলে কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে? আমরা 2টা বাহুর মধ্যে যে বাহুটা দেখব বড়, যে বাহুটা হবে বড়, মানে বড় হবে, সেটাই হবে আমাদের অতিভুজ। আর যেটা ছোট হবে সেটা হচ্ছে ভূমি হবে। কারণ আমরা জানি যে 3 বাহুর এখানে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে পিথাগোরাসের যে সূত্রটা জানি, পিথাগোরাসের যে সূত্রটা আমরা কি জানি, যে এ বি স্কোয়ার
প্লাস বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই পিথাগোরাসের সূত্রটা ছিল, সমকোণী ত্রিভুজের সূত্র। তাহলে এটা আমাদেরকে একটু সুন্দর করে মাথায় রাখতে হবে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। আর আমরা এখান থেকে বুঝলাম কি, এই যে থিতার যে মানটা আছে, এই থিতার মান, থিতার কোণ, দুই কোণের যে অন্তর্বর্তী যে কোণটা আছে, এই কোণটা হবে একটা অতিভুজ হবে আর একটা হবে কি ভূমি। ঠিক আছে, তাহলে এখন আমাকে যদি আমি আরেকবার হচ্ছে ত্রিভুজটা আঁকি, এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে একটু চিন্তা করো যে আমাদের এখানে একটা ত্রিভুজ আর্ট করলাম, এখানে একটা ত্রিভুজ আর্ট করলাম, লাইন দিয়ে আমরা একটা ত্রিভুজ নিলাম। এই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের এটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি থিতা বলি, তাহলে এই কোণটাকে আমি কত বলতে পারি? 90 মাইনাস কি থিতা। তাহলে এখানে আমাদের একটা নতুন একটা কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ, পূরক কোণ কাকে বলে? পূরক কোণ মনে করো যে এখানে হচ্ছে তোমার একটা কোণ আছে, এরকম একটা সিম্পল একটা কোণ আছে। ঠিক আছে, দুইটা আমরা কোণ দিছি, এখানে একটা কোণ দিলাম। তো এইটা মনে করো হচ্ছে থিতা কোণ। এই কোণটা 90 ডিগ্রি হইতে গেলে, 90 ডিগ্রি হতে গেলে কত ডিগ্রি কোণ লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে পূরক কোণ। তাহলে দেখো, পুরো 90 থেকে যদি আমি থিতাটা বাদ দিই, তাহলে যে কোণটা লাগবে সেটাকে আমরা বলবো তার কি পূরক কোণ। ঠিক আছে, এটা তাহলে পূরক কোণের ক্ষেত্রে হলো। আমি আরেকবার বলতেছি, পূরক কোণ কী হবে? তোমার একটা কোণ আছে যেটা সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির কম, সেটাকে 90 ডিগ্রি করতে গেলে আরও যত ডিগ্রি কোণ অ্যাড করতে হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে কি পূরক কোণ। তাহলে দেখো, আমি এইভাবে লিখতেও পারি যে থিতা প্লাস ফাই ইকুয়াল টু কত হইতে হবে? 90। তাহলে তোমার থিতা তুমি জানো, তাহলে ফাই যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করবো? 90 থেকে আমি থিতা মাইনাস করে দিলে কত ডিগ্রি লাগবে সেটাকে আমি কি বলতে পারি? পূরক কোণ বলতে পারি। তো এই পূরক কোণের কিছু আমাদের সূত্র আছে, আমাদের বইয়েও আছে, যে সাইন আমি যদি 90 মাইনাস থিতা করি, ঠিক আছে, তাহলে আমরা জানি সাইনের ক্ষেত্রে কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ হয়। তাহলে এটাকে যদি আমরা পূরক কোণের দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে তুমি এই সাইন 90 মাইনাস থিতাকে তুমি লিখতে পারো হচ্ছে কস থিতা। ঠিক আছে, আবার কস 90 মাইনাস থিতাকে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিতা। তারপর আবার কি আছে? ট্যান 90 মাইনাস থিতা যদি এরকম হয়, সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কট থিতা। আবার কট 90 মাইনাস থিতা যেটা আছে সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ট্যান থিতা। আর আমাদের কি কি আছে? সেক আছে, তাই না? আচ্ছা, আমাদের এইখানে কয়টা হলো? 4টা হয়েছে, আরও 2টা আমাদের আছে। সেটা হচ্ছে সেক যেটা আছে, সেক 90 মাইনাস থিতা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে হলো কোসেক থিতা। কোসেক থিতা, অথবা এরকে যদি আমি উল্টাও করে লিখি, কোসেক 90 কোসেক 90 মাইনাস থিতা, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে সেক থিতা। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু সুন্দর করে মনে রাখতে হবে, যাতে এমসিকিউতে আসলে আমরা এটা ইজিলি পারি। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যে পূরক কোণগুলো হয় সেটাকে আমরা চেঞ্জ করে, সাইন হলে কস হবে, কস হলে সাইন, ট্যান হলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। ঠিক আছে, এটা হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে। আর আমরা বেসিক যে সূত্রগুলো জানি সেগুলো আরেকবার আমরা রিভিউ করে দিই, যে সাইন থিতা সমান সমান কত হবে? ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই আমাদের কি থাকবে? অতিভুজ। তো আমরা জানি সাইনের উল্টাকে, সাইনের উল্টা হচ্ছে কোসেক। তাহলে আমরা কোসেক থিতা ইকুয়াল টু কি লিখতে পারবো? অতিভুজ ডিভাইডেড হচ্ছে লম্ব। আবার সাইনেরটা গেল, তাহলে এরপরে কি আছে আমাদের? কসের ক্ষেত্রে বলি আমরা, কস থিতা ইকুয়াল টু কি লিখবো আমরা? ভূমি বাই হচ্ছে অতিভুজ। আবার কসের উল্টা আমাদের কি আছে? সেক, সেক থিতা ইকুয়াল টু কি লিখবো? অতিভুজ, অতিভুজ ভাগ হচ্ছে
ভূমি। তারপর ট্যান ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখব, লম্ব বাই হচ্ছে ভূমি। আবার ট্যানের উল্টা হচ্ছে আমাদের কি, কট, কট থিটা। কট থিটা ইকুয়াল টু কী হবে, ভূমি বাই হচ্ছে লম্ব। তো এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই অধ্যায় করতে গেলে। এই অধ্যায় করতে গেলে আমাদেরকে আরও কিছু মান মুখস্থ রাখতে হবে। এটা বিভিন্নভাবে লেখা যায়, তোমাদের বইয়ে এটা আছে। এটা হচ্ছে বইয়ে সাধারণত, বইয়ের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে 190 পেজ। 190 পেজ যেটা আছে, এই 190 পেজের মধ্যে একটা দেখবো যে গ্রাফ দেওয়া আছে যে সাইন 0 ডিগ্রির মান কত, এই সাইন 0 ডিগ্রির মান সাইন 0 ডিগ্রির মান আছে, তারপর 30 ডিগ্রির মান আছে, তারপর 45 ডিগ্রির মান আছে, 60 ডিগ্রির মান আছে, তারপর 90 ডিগ্রির মান আছে। এইগুলো জাস্ট আমরা যদি একটু রিভিউ করি তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এগুলো বারবার যদি আমরা একটু লেখালেখি ট্রাই করি তাহলে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। সো এটা আমরা একটু পড়ে নিব, কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে এই মানগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাও আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে দেখো 0 ডিগ্রি, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে হলো 60 আছে, 90 আছে। তো এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে। সাইন 0 ডিগ্রির মান আমাদেরকে জানতে হবে 0, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এর উল্টাটা হবে হচ্ছে কসের। কসের 0 ডিগ্রির মান হবে 1 আর 60 ডিগ্রির মান হবে √3/2। 45 ডিগ্রির মান এবং সাইন 45 ডিগ্রির মান হচ্ছে সেমই থাকবে, আর 60 ডিগ্রির মান হবে 1/2 আর 90 ডিগ্রির মান হবে 0। তারপর আরেকটা মাথায় রাখলেই হয় ট্যান বা ট্যানের মান। ট্যানের 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, ঠিক আছে। 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান হচ্ছে 1, 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর 0 ডিগ্রির যে 90 ডিগ্রির যে মান আছে সেটা হচ্ছে আমরা অসংজ্ঞায়িত বলি, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি মান পাওয়া যায় না, অর্থাৎ 1/0 কন্ডিশন চলে আসে বা সামথিং বাই 0 কন্ডিশন চলে আসলে সেটাকে আমরা অসংজ্ঞায়িত বলি। তো এই তিনটা যদি আমরা জানি তাহলে আমরা জানি এই তিনটার বিপরীত আর তিনটা আছে, সেই তিনটাও আমরা বের করে নিতে পারবো। তো এই যে অধ্যায় আছে 9.2 যে অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে আমাদের 3-4 ধরনের ম্যাথ আছে। কি কি ধরনের ম্যাথ আছে আমরা একটু দেখে নিই, টাইপসগুলো একটু দেখি। টাইপসের মধ্যে 1 নম্বরে আছে মান নির্ণয় করা। মান নির্ণয় করা, সেই মান নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদেরকে এই যে তিনটা সাইন কস টেনের যে মানটা আছে 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি মান, এই মানগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে সবসময়। আমরা এগুলো ক্যালকুলেটর থেকে বের করতে পারি, মানে এটা খুব যাতে আমাদের খুবই ফাস্ট আমরা ম্যাথ করতে পারি, এই কারণে আমাদেরকে এই মানগুলা সবসময় মেমোরাইজ করে রাখতে হবে। এরপরে আমাদের সমাধানের কিছু ম্যাথ আছে। সমাধান, ঠিক আছে। সমাধান মানে কি, চলক যেটা আছে, আমরা যে চলক আছে চলকের মান বের করব। আর এখানে আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে চলক হচ্ছে থিতা, মানে থিতার মান আমাদেরকে বের করতে হবে। আর এখানে সব যে মানগুলো আছে আমরা সব কনসিডার করব যে এই থিতার যে মানটা আছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ সর্বোচ্চ 90 ডিগ্রি, সর্বোচ্চ 90 ডিগ্রি হবে বা 90 ডিগ্রির কম হবে, তার বেশি না। আর এই দুই ধরনের ম্যাথই আমাদের এখানে আছে আর কি। তাহলে এখন আমাদেরকে কিছু জিনিস জানতে হবে যাতে ম্যাথগুলো করতে আমাদের সুবিধা হয়। সুবিধার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদেরকে কখনো বলে সাইন থিতা সামথিং এরকম কিছু একটা মান বলে দিল যে 1/4 আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সাইন থিতা যেহেতু আছে এখানে এর অনুপাত, বাহুগুলার অনুপাত দেওয়া আছে। তাহলে বাহুগুলো আমরা কই পাইলাম, ওই যে আমরা ত্রিভুজ অ্যাড করছিলাম না, এই যে ত্রিভুজ অ্যাড করছিলাম না, এটা আমরা ধরে নেব থিতা, একটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এইটার ক্ষেত্রে আমাদের বাহুগুলার অনুপাত দেওয়া আছে। আমরা সাইনের সূত্র কি জানি, লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে আমাদের লম্ব হবে 1 আর অতিভুজ হবে 4।
এভাবে আমরা বুঝে নেব। আর যেহেতু আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এই যে ভূমি যেটা হবে সেটা কী রকম হবে, যে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে আমরা এখানে ইজিলি ভূমি যে মানটা আছে সেটা পেয়ে যাব। এখান থেকে যদি আমাকে সাইনের পরিবর্তে কস বের করতে বলে, অথবা ট্যান বের করতে বলে, তাহলে অথবা হচ্ছে কোসেক বের করতে বলে, ঠিক আছে, যেটাই বের করতে বলুক না কেন, আমার যদি একবার আমি এই ত্রিভুজটা বুঝতে পারি, তাহলে এখান থেকে আমি সবগুলো যে ত্রিকোণমিতিক যে 6টা ফাংশন আছে, এই 6টা ফাংশন সবগুলোর মান আমি ইজিলি বের করে নিতে পারবো। সো যখনই আমাকে বলবে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এরকম, তখন আমি বুঝতে হবে এখানে এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাত দেওয়া আছে। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, যে যদি আমরা দেখি সাইন থিটা এরকম দেওয়া আছে, এখান থেকে বুঝবো হচ্ছে যে সমকোণী যে ত্রিভুজ আছে, সমকোণী যে ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের বাহুর অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। যদি এখানে সাইন থাকে তার মানে লম্ব বাই অতিভুজ দেওয়া আছে, যদি কস থাকে তাহলে ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, যদি ট্যান থাকে তার মানে লম্ব বাই ভূমি দেওয়া আছে, ঠিক আছে। তো এটার উল্টাও একটা আছে, কীরকম, এখানে আমি লিখছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু 1/4, তো এটাকে আমি এভাবে লিখতে পারি, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/4, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি এই পাশ থেকে যদি কোনো একটা কিছু গুণ থাকে ও পাশে গেলে কী হয়, ইনভার্স হয়, বাট ঠিক সেভাবে আমাদেরকে চিন্তা করা যাবে না, এখানে সাইন ইনভার্স। আর এই সাইন ইনভার্স যদি এরকম হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই সাইন ইনভার্সের ভিতরে যেটা আছে সেটা হইতেছে কোণ, সেটা হচ্ছে আমাদের কি কোণ দেওয়া আছে। কারণ আমরা জানি থিতার মান সবসময় জেনারেল কোনো কিছু 2, 3, 4, 5 হইতে পারে না, থিতার মান সবসময় কী আসবে, কোণে আসবে, ঠিক আছে। সেখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইন থিটা যদি থাকে তাহলে বুঝবো যে সমকোণী যে ত্রিভুজটা আছে, এই যে সমকোণী যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের আমাদের বাহুগুলার অনুপাত দেওয়া আছে। বাট যদি সাইন ইনভার্স এরকম দেওয়া থাকে তাহলে বুঝবো যে এটার ভিতরে আসলে এই পুরার মানটা একটা কোণ আসবে, একটা কোণের মান আসবে, ঠিক আছে। এতটুকু জানলেই আমরা এখান থেকে সব ম্যাথেই প্রায় করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা একটা উদাহরণের একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখলে আমরা পুরাটা বুঝতে পারবো। যেমন এখানে উদাহরণ 13 নম্বরের একটা ম্যাথ দেওয়া আছে। উদাহরণ 13 হচ্ছে আমরা ঘ নাম্বার একটা ম্যাথটা দেখি, যে 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বলা আছে 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি এর মান কত। তার মানে এখানে সবগুলোর মান আমাকে বসাইতে হবে, বসাই যে মানটা ক্যালকুলেশন করে পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তো আমরা মানগুলো বসাই। আমরা জানি ট্যান, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাকে যদি বলে ট্যান স্কোয়ার 60, তাহলে এটার মানে আসলে বোঝা যাবে যে ট্যান 60 তার পুরা উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে যে ট্যান স্কোয়ার 60 আছে, তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত আমরা জানি হচ্ছে √3, তাহলে √3 তার উপর কী হবে স্কোয়ার, তারপর আবার 1 প্লাস, তাহলে এখানেও সেম হবে √3 তার উপর স্কোয়ার, প্লাস সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানি √3/2 তার উপরে স্কোয়ার। তাহলে এখন আমরা জানি স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যাবে, 1 - 3 হবে, 1 + 3 হবে, প্লাস 3/4। এখন এখানে নিচে কত আসে 4, আর এখানে উপরে -2, তারপর এখানে আমরা +3/4। আমরা যদি এটাকে এখন লসাগু করি তো লসাগু আসবে 4, আর এখানে -2 থাকবে, প্লাস হচ্ছে 3, অর্থাৎ 1/4। এইটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। একদম ইজি। এরকম করে প্রায় সব ম্যাথ, উদাহরণ 13 ম্যাথগুলো একই রকম বলা আছে। তারপর আমাদের অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সে সবগুলা একই রকম ম্যাথ বলা আছে। অধ্যায়ের আমরা যদি দেখি যে 8 নাম্বার ম্যাথ 9, 8, 9, 10, 11, তারপর হচ্ছে 12, 13, 14, 15টাও একই রকম, 15, এগুলো সব হচ্ছে একই রকম ম্যাথ। 15, 16, 17
একদম 16 থেকে 17 পর্যন্ত আমাদের একই রকম ম্যাথ এখানে দেওয়া আছে। এটা তাহলে আমরা বুঝে ফেললাম যে আমাদের কিভাবে ম্যাথগুলো সর্ট আউট করতে হবে। তো এখন খেয়াল করো যে আমাদের কিছু প্রমাণের ম্যাথ আছে। যেমন উদাহরণের যদি আমরা দেখি, উদাহরণের 14 নম্বর ম্যাথ। উদাহরণের 14 নম্বর ম্যাথ যদি আমরা একটু দেখি তাহলেই বুঝতে পারবো যে কিভাবে বাকি ম্যাথগুলা করা লাগবে। ঠিক আছে, উদাহরণের 14 নম্বর ঘয়ে যে ম্যাথটা আছে এটা যদি বুঝি তাহলে বাকিগুলো সব ইজিলি হয়ে যাবে। এখানে বলছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। যেখানে সমাধান করতে বলছে, সমাধান করলেই বুঝবো আমরা মূলত হচ্ছে আমরা এখানে যে থিটা আছে এই থিটার মানটাই আমরা বের করব। তাহলে দেখো এই ইকুয়েশনটা একরকম ইকুয়েশন আমাদেরকে লাগে না যে আমরা দ্বিঘাত সমীকরণ যেরকম করে করছিলাম। সো এখানে যদি তুমি চিন্তা করো, যদি তুমি এই কসকে যদি এক্স ধরে নাও তাহলে 2x স্কোয়ার, বাট এখানে 9, এখানে 3 আছে, তাহলে এরকম। তাহলে আমাদের সমাধান মিল টার্ম করে ইজিলি সমাধান করতে পারতাম যদি এখানে সাইনের পরিবর্তে কি থাকতো, কস থাকতো। তাহলে এটা আমরা জানি যে এটাকে কীভাবে নিতে পারি। অথবা সাইনকে আমরা তো কসে নেওয়াটা একটু টাফ, তখন রুট চলে আসবে, তখন একটা ঝামেলা। তাহলে আমরা স্কোয়ার যেটা আছে এটা থেকেই কিন্তু আমরা বের করতে পারি। তো আমরা জানি যে আগের অধ্যায়ে আমরা শিখছিলাম যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে কস স্কোয়ার থিতা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। দেখো তো এখানেও সাইন আসছে, এখানেও সাইন আসছে, তার মানে ইজিলি আমাদের এখন এটা হয়ে যাবে। তাহলে আমরা 2 ইন্টু কস স্কোয়ার থিতা যেহেতু আছে সেখানে আমরা কত বসাই দিব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা দিয়ে দিলাম, প্লাস এখানে 3 সাইন থিতা যেরকম আছে সেরকমই থাক ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি গুণ করে দিই 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিতা প্লাস 3 সাইন থিতা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমরা একটু সুন্দর করে সাজাই নিই, 2 সাইন স্কোয়ার থিতা প্লাস 3 সাইন থিতা। দেখো এখানে প্লাস 2 আছে, এখানে মাইনাস 2, তাহলে আমাদের আলটিমেটলি কত থাকে, -1 ইকুয়াল কত, 0। তাহলে সামনে মাইনাসটা থাকা একটু কেমন লাগতেছে, যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে 2 সাইন স্কোয়ার থিতা মাইনাস 3 সাইন থিতা প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। এখন মাইনাস সাইনটাকে ওপাশে পাঠিয়ে দিলাম, অথবা যদি গুণ করে দিই আরেকটা মাইনাস সাইন, তাহলে কি আসবে আলটিমেটলি 2 সাইন স্কোয়ার থিতা মাইনাস 3 সাইন থিতা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের মিল টার্ম হয়ে গেছে। তো মিল টার্মের নিয়ম আমরা জানি 2 একে 2, অর্থাৎ এটার মিল টার্ম এরকম হবে যে সাইন স্কোয়ার থিতা মাইনাস 2 সাইন থিতা মাইনাস সাইন থিতা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে কমন কি আছে, 2 সাইন থিতা কমন আছে, তাহলে 2 সাইন থিতা কমন নিলে আরেকটা সাইন থিতা থাকে, -1 থাকে। আর এখানে যদি আমি -1 কমন নেই তাহলে কি থাকবে, সাইন থিতা থাকবে -1 ইকুয়াল 0। তাহলে এখান থেকেও দেখো একটা কমন আছে, এখান থেকেও একটা কমন আছে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম সাইন থিতা -1। তাহলে কি থাকতেছে, 2 সাইন থিতা -1 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা ওই যে অতএব লিখবো, যদি দুইটা গুণফল, মনে করো আমাদের কাছে এরকম কিছু একটা আছে যে এক্স ওয়াই এর গুণফল হচ্ছে 0, তার মানে কি এক্সও 0 হইতে পারে, ওয়াইও 0 হইতে পারে, এটা যা ইচ্ছা তাই হোক, তার সাথে 0-র সাথে যা গুণ হবে সেটাই 0। অর্থাৎ আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে এগুলোকে গুণ আকারে ইকুয়াল টু 0 আকারে আমরা লিখতে পারি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে সাইন থিতা -1 ইকুয়াল 0। তাহলে সাইন থিতা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে সাইন থিতা ইকুয়াল টু 1। দেখো তো, মনে করতো সাইন কত ডিগ্রির মান 1, সাইন হচ্ছে
90 ডিগ্রির মান 1। তাহলে দেখো এই পাশেও সাইন আছে, এখানেও সাইন আছে, আমরা এটাকে বাদ দিলে থিতা ইকুয়াল টু আমরা আলটিমেটলি পাই হচ্ছে 90 ডিগ্রি। আবার এটা তো একটা পার্ট হয়ে গেল, অথবা 2 সাইন থিতা মাইনাস 1 ইকুয়াল টু 0 হতে পারতো। তাহলে 2 সাইন থিতা ইকুয়াল টু আমি 1 লিখতে পারি, সাইন থিতা ইকুয়াল টু 1/2 লিখতে পারি। তাহলে সাইন থিতা কত ডিগ্রির মান হাফ সাইন? সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হাফ। অতএব থিতা ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে 30 ডিগ্রি। অতএব আমাদের নির্ণেয় সমাধান যেটা আছে কি পাইলাম? থিতা ইকুয়াল 90 আর হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবেই আমরা বাকি যে সমাধান রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো ইজিলি আমরা করে ফেলতে পারবো। কিন্তু প্রথমেই দেখো তো বলছিলাম যে আমাদের কোশ্চেনে বলছিল কি থিতা একটা এখানে কি হবে, সূক্ষ্মকোণ হবে। তাহলে দেখো তো থিতার মান কি 90 ডিগ্রি এখানে হইতে পারবে? এখানে থিতার মান কি 90 ডিগ্রি হইতে পারবে? কারণ এটা তো তখন সূক্ষ্মকোণ হচ্ছে না। তার মানে এই কোণটা আমরা বাদ দিয়ে শুধু আমাদের সমাধানের অ্যান্সার হবে হচ্ছিল 30 ডিগ্রি, যেহেতু বলছে যে থিতা হবে একটা কি সূক্ষ্মকোণ। তো এরকম আমাদের অধ্যায়ের অনেকগুলো ম্যাথই আছে। যেমন যদি আমরা দেখি একটু হচ্ছে আমাদের 23 নাম্বার ম্যাথ সেম, তারপর 24 নাম্বার ম্যাথ এটাও সেম, তারপর 25 নাম্বার ম্যাথ এটাও সেম, 26 তো একদম ইজি ম্যাথ এটাও সেম। তো আমরা যদি ওই ম্যাথটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে এই যে 4টা ম্যাথ আছে এই 4টা ম্যাথ কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, এখান থেকেও আমরা ইজিলি বুঝতে পারবো বা করতে পারবো। ঠিক আছে, সো এর পরের ভিডিওতে আমরা হচ্ছে পরে যে বাকি যে ম্যাথগুলো আছে এখানে কী কী কনসেপ্ট আছে সেগুলো একটু ভালো করে দেখে নিব।